সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, স্বাগত আপনাকে স্টুডিওতে। আজকের দিনের শিরোনাম হচ্ছে প্রশাসন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে প্রশাসন ক্যাডারের আলটিমেটাম, প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র। সমকাল ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম, 1 খুনে 2 মামলা জানে না পরিবার। মানবজমিন আমলাদের আলটিমেটাম, বিদেশে থাকা শিক্ষক গবেষকদের ফেরাতে চায় সরকার। আমার দেশ ভারতীয় হাইকমিশনার দিয়ে বাংলাদেশ বিদ্বেষ, ক্ষোভে মাস্টারকে খুন, নিজে বাঁচতে বাকিদের হত্যা। আজকের পত্রিকা অনিশ্চিত প্রবাসীদের ভোট, এখন ক্ষমতাবান কাউকে করা যাবে না যিনি প্রশ্নের ঊর্ধ্বে। কালের কণ্ঠ, মুইদের পদত্যাগে 48 ঘন্টা আলটিমেটাম, 2টি বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। কালবেলা টিএডিএ লুট করেছেন আইসিবি কর্মকর্তারা, প্রশাসন ক্যাডারের আলটিমেটাম। সময়ের আলো, বেসামাল জনপ্রশাসন, 1 খুন ডাকতে আরও 6 খুন, জাহাজে 7 জনকে হত্যা। খবরের কাগজ, কঠিন সময় আসছে, বড় বাজেট, সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে আলটিমেটাম। ইনকিলাব, বঙ্গভবনের ভেতর হামিদের রংমহল, পর্যটন শিল্পে জুয়ারের হাতছানি। দিনকাল, জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, স্কুল শিক্ষিকা থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হেনরি। সংগ্রাম, জ্বালানি আমদানির প্রিমিয়ামে 6 মাসে সাশ্রয় হচ্ছে 800 কোটি টাকা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবায় আরও বেশি মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান শফিকুর রহমানের। করতোয়া ক্ষোভ থেকে 7 খুন, মুহিত চৌধুরীর অপসারণ দাবিতে আলটিমেটাম। The Business Standard Administration Official Blast Reform Commission wants a head's removal in 48 hours. Financial Express, admin cadre ruckus over 50-50 promo quota. এই হচ্ছে শিরোনাম। শিরোনামে জনপ্রশাসনের শিরোনাম থেকে দেখছি আমরা তো আলটিমেটাম দিয়েছেন। আপনি নিশ্চয়ই খবরটা সম্পর্কে আপনার ধারণা আছে, কি কি ঘটনা? জি, এটা হলো কি ভেরি ইন্টারেস্টিং। মানে দেখেন, এতগুলি কমিশন হয়েছে, অন্য কোন সব কমিশনে কিন্তু যখন কমিশন হবে তখন প্রচলিত ধারার কিছু পরিবর্তন তো আসবে। তারা নতুন কিছু করার চেষ্টা করবে, হয়তো সময়ের প্রেক্ষিতে, মানুষের চিন্তার প্রেক্ষিতে এই চেঞ্জগুলো আসবে, এটাই স্বাভাবিক। কোনো প্রশাসন মানে আপনার কোনো সংস্কার কমিশনে কিন্তু এটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোতে এখন পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ দেখিনি। জনপ্রশাসন যে সংস্কার কমিশনটা হয়েছে, এটাও কিন্তু পূর্ণ প্রতিবেদন তারা প্রকাশ করেনি, কেবল আংশিক একটু মানে সাংবাদিকের সঙ্গে আলোচনা করেছে। সেখানে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে উপসচিব পদে প্রশাসনের আগে তো কেবল প্রশাসন ক্যাডারের লোকজনকে দেওয়া হতো, এখনো 50% অন্য জায়গার থেকেও আনা হবে। এই হলো প্রস্তাবটা। এতে প্রশাসন ক্যাডারের মানে বর্তমান, সাবেক এবং যারা নিম্ন পদে আছেন, যারা সবাই মিলে ক্ষুব্ধ হয়ে গেছেন এবং তারা এগুলো করতেছেন। তো যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমি তো এই প্রস্তাবটার পক্ষে। আমি পক্ষে পার্সোনালি। দেখেন, একই সঙ্গে সবার চাকরি হয়, বিভিন্ন ক্যাডারের লোকজন চাকরি করে, ডাক্তাররাও কিন্তু আসে, বিভিন্ন ক্যাডারের লোকজন আসে, কিন্তু ক্যাডারের এই রাজনীতিতে আপনি দেখবেন প্রশাসন ক্যাডারের একটা একচ্ছত্র আধিপত্য। এই আধিপত্য ভাঙার জন্য আপনি তো দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা করেন, পত্রিকা প্রকাশ করেন, দেখেছেন। আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখনও দেখেছি, কিন্তু আপনি নিশ্চয়ই মনে আছে সে প্রকৃতির আন্দোলন, সেই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি, এরা হতে দেয়নি প্রশাসন ক্যাডার। আপনি দেখেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। একজন জেলা প্রশাসক, ওই জেলার ভার্চুয়ালি সে রাজা। ওই জেলার, আমি ওই জন্য হিসাব দেখলাম, প্রায় শতাধিক কমিটির সে হল সভাপতি। ধরেন মৎস্য বিষয়ক একটা কমিটি হবে, জেলায় কিন্তু একজন মৎস্য মানে কর্মকর্তা আছে, জেলা মৎস্য কর্মকর্তা আছে, কিন্তু সেটা সভাপতি হবে জেলা প্রশাসক। জেলা আইন শৃঙ্খলা কমিশন একটা কমিটি হয়, সেখানে সবাই এসে বসে,
তো সেটার সভাপতি তো জেলার এসপি হওয়া উচিত, তারও সভাপতি উনি, জেলা প্রশাসক। কেন? পুরো জিনিসটাই ওনারা কিন্তু আসলে কয়াত্ত করে রেখেছে, এবং তারা এতই পাওয়ারফুল যে একটা কমিশন করছে, যে কমিশন, অনেক সংস্কার কমিশন নিয়ে অনেকের আপত্তি আছে, আমারও নিজেরও কয়েকটা কমিশন নিয়ে আপত্তি আছে, কিন্তু সেগুলিতে আপত্তিটা তো আপনি করবেন আরও পরে, আপত্তি গঠন নিয়ে আপত্তি আছে, কিন্তু তাদের যে যে সুপারিশগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে, জাতীয় ঐকমত্য হবে, কত কিছু হবে। এখন ওটা তারা সাবমিটই করেনি, দুই একটা মানে কীরকম চেঞ্জ হতে পারে দুই একটা কথা বলেছে, এতেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। না, প্রশাসন যেখানে হযবরল অবস্থায় আছে, এই অবস্থায় এই ধরনের পরামর্শ দেওয়াটা কি যৌক্তিক বলে মনে করেন? আমি যৌক্তিক মনে করি। কেন? আমি যে বললাম যে প্রশাসন ক্যাডারের উপরে আপনি সমস্ত দায় দায়িত্ব, সমস্ত কিছু একচেটিয়াভাবে তারাই কেন থাকবে, তারাই কেন থাকবে একচেটিয়াভাবে? কিন্তু এখন যদি এখন যেভাবে যাচ্ছে এটা চলতে থাকলে তো কিভাবে ওরা প্রতিবাদ করবে? একদম অন্যরা সবাই খুশি হবে, অন্যরা কারা খুশি হবে? অন্যরা অনেক ক্যাডার আছে এখানে, আরো তো অনেক ক্যাডার আছে, 26টা ক্যাডার, 26 থেকে 24টা ক্যাডার আছে, ওরা খুশি হবে না। কিন্তু এই প্রশাসনকে বাদ দিয়ে তো অন্য ক্যাডার, প্রশাসনকে তো বাদ দেওয়া হয় নাই, ওই প্রস্তাবটা আছে 50% অন্য ক্যাডার থেকে তারা নিবে। কিন্তু এটা কি এটা ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ না, ওদের আন্দোলন দেখে মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ। তারা এতটাই পাওয়ারফুল, তারা তো কাউকে মানে না। দেশের আজকের এই দুরবস্থার জন্য আমি যদি বলি, আমি তো মনে করি এর জন্য এই প্রশাসন ক্যাডারের লোকজন দায়ী বেশি, আমি স্টিল মনে করি এরাই দায়ী বেশি। আপনি আমাকে বলেন, হাসিনা সরকারের আমলে বিভিন্ন জেলায় যারা জেলা প্রশাসক ছিল তারা কারা ছিল? একদম মানে প্রত্যেকটা জেলায় তার লোকগুলি তারা বসায় রাখছিল, ওরা তারা জেলাকে নিয়ন্ত্রণ করতে। এই যে ইলেকশনগুলো যে ম্যানিপুলেশন হয়েছে, ইলেকশনগুলি যে এরকম কারচুপ হয়েছে, কার ছত্রছায়া হয়েছে? বাট এটা তো সরকার চেয়েছে, তাই সরকার চেয়েছে, কিন্তু বাস্তবায়ন করেছে কি? জেলা প্রশাসক। জেলা প্রশাসক তো সব জায়গায় রিটার্নিং অফিসার ছিলেন, উনি বাস্তবায়ন করছেন। এই লোকগুলি কি সব বাতিল হয়ে গেছে? না, বাতিলের তো হয়নি, তো এটা তো। তাহলে আমি তো মনে করি আপনি যে কিছু হলে পরে অমুকে বলতেছেন, এমনকি আপনার অফিসে যদি বলে কালকে যে আপনার অফিসের অমুক অমুক সাংবাদিক স্বৈরাচারের দোষর ছিল, যেটা আমাদের মিডিয়াতে আমরা দেখতেছি, বিভিন্ন অফিসে যাচ্ছে, যা বলতেছে এরা এই সমস্ত কেউ এরা যে আপনাদের এখান থেকে 10 জনকে বাদ দিতে হবে, তারা স্বৈরাচারের দোষর ছিল, বাদ দিয়েছে। কিন্তু প্রমাণিত স্বৈরাচারের দোষর ছিল এই জেলা প্রশাসকরা, একদম প্রমাণিত। বাদ দিতে পারছেন কাউকে? আপনি পারছেন? পারবেন না, কারণ তারা এত পাওয়ারফুল, তারাই চালাচ্ছে দেশ এখনো। আমি বরাবর বলে এসেছি যে স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে আপনি একটা গণঅভ্যুত্থানের সরকার চালাতে পারবেন না, এবং এই সরকারের যত ব্যর্থতা তার মূলে হলো এই আমলাগুলো, এবং তারা সবাই প্রশাসন ক্যাডারের। এখন তারা বলছে অফিসের সামনে মানববন্ধন করবে 25 ক্যাডার। 25 ক্যাডার তো করবে, ওদের এখন পক্ষে করবে তো ওই ক্যাডারগুলো তো কোনো মূল্য নাই। প্রশাসনে একচেটিয়া আধিপত্য, এখন প্রশাসনে একচেটিয়া আধিপত্য কমানোর প্রস্তাব দিছে। আমি ভেরি মাচ হ্যাপি, আমি হ্যাপি। আমি মনে করি এখন একটা সাম্য অবস্থা তৈরি হবে। এখন ক্যাডারের মধ্যে ক্যাডার যে বৈষম্য, আপনি বলতেছেন যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফল হল এই সরকার। এই সরকার যদি ক্যাডারের বৈষম্য কমায়, আমি তো কোনো অন্যায় দেখি না, আমি তো এর পক্ষে। এখন যদি আলটিমেটাম, এই আলটিমেটামের পরে প্রশাসন তো এমনি চলছে, আলটিমেটাম কি হবে আমি জানি না। তবে এই আলটিমেটাম যদি সরকার হ্যান্ডেল করতে না পারে, সরকার যদি আলটিমেটামের কাছে সরকার যদি নতজানু হয়, তাহলে আপনি মনে রাখবেন এই সরকারের আয়ু যা আমরা ভেবেছিলাম তার চেয়ে কম হবে। মানে আমি একে মাঝে মাঝে দুর্বল সরকার বলি, এটা যে কত দুর্বল সরকার সেটা প্রমাণ হবে এই আলটিমেটামের কাছে সরকার নতজানু হচ্ছে, সারেন্ডার করছে কি করছে না তার উপর। এই যে সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান মুহিত চৌধুরী, উনিও তো প্রশাসনের ক্যাডার, উনি প্রশাসন ক্যাডারের লোক। উনি প্রস্তাব করেছেন, বয়স হয়েছে হয়তো একদিন হয়তো আনা হয়েছে না, বৈষম্য দূর করার জন্য আমার যতটুকু জ্ঞান আছে প্রয়োগ করি, উনি প্রয়োগ করেছেন। কিন্তু আপনি কি মনে করেন না যে এই আলটিমেটামের পরে প্রশাসনের এখন যেভাবে চলছে এটার মাঝে একটা হয় তারা মেনে নেবেন, তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু আমি মনে করি সরকার যদি শক্ত হয় ডিস্টার্ব করতে পারে কিচ্ছু না রে ভাই। যে সমস্ত যারা এখানে লিডারশিপে আছে,
যারা এগুলো করতেছে জাস্ট চেক করে দেন। আপনি কেন দিবেন না? আপনি আমাকে বলেন, সেই প্রত্যন্ত যে লালমনির হাটে একজন ম্যাজিস্ট্রেট মানে কি শিশু আমলা এই মহিলা কি বলেছে তাও তার ফেসবুক স্ট্যাটাসে, তার জন্য তাকে আপনি বাতিল করে দিলেন, টার্মিনেট করলেন, মামলা করলেন, অমুক করলেন, তমুক করলেন তো রে ভাই। আর এরা যেটা করতেছে, এরা কি করতেছে? এদের তো আরো ভয়ঙ্কর, এরা তো বিদ্রোহ করছে। আপনি এখান থেকে 10টায় ফালাই দেন, কালকে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। এদের মতো ভীতু আর আছে নাকি? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম না, চ্যালেঞ্জ তো আপনি দিয়েছেন, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমি তো এমনিতেই দেখতেছি যে এটা নড়বড়ে প্রশাসন, এর মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, এই যে প্রকাশ্যে যেভাবে এটা তারা ঘটাচ্ছে, তারা কতটা বেপরোয়া এটা একবার খেয়াল করেন আপনি। তারা কতটা বেপরোয়া এবং তারা কতটা দুর্বিনীত এটা একবার আপনি ওই দিকটা আপনি একবার ভাবেন। আর যদি আজকে তাদের কাছে আপনি সারেন্ডার করেন, আপনি কালকে মনে রাখবেন অন্যান্য প্রত্যেকটা সংস্কার কমিশনের ডিসিশনের ব্যাপারে কেউ না কেউ দেখবেন আন্দোলন করতেছে। আপনি এটা দেখবেন এদের কাছে সারেন্ডার। আর তাছাড়া নৈতিকভাবে আমি মনে করি যে এদের সংখ্যা কম। যাই এটা দেখার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি। তবে পরিস্থিতিটা ভালো নয় এটা বলা যায়, এটা ভালো না, ভালো লক্ষণ না। আচ্ছা, আজকে একটা যাই হোক, এর পরে একটা খবর দিই, যেটা হচ্ছে যে সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল হতে পারে সিইসি। তার মানে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে যাচ্ছি। পাবেন, এই বছর পাবেন। আমি তো বরাবরই বলতেছি কি বলেন, এই বছরের মধ্যে পাবেন নির্বাচন। তাই সেপ্টেম্বরের আগে আমি আগেই বলেছি যে বিভিন্ন ওনারা যেটা করতে চান সংস্কার, সেই সংস্কারগুলো হয়ে যাবে এর মধ্যে। আচ্ছা, আমি নিশ্চিত হয়ে যাবে। এর মধ্যে শেষ হয়ে না হওয়ার আমি কোনো কারণ দেখি না। কেন কারণ দেখেন না কেন? টাইম অনুযায়ী সিস্টেমেটিক হয়ে যাবে। কারণ জানুয়ারিতে আপনারা সবাই ওনারা সবাই দিবে, আপনার সংস্কার কমিশনের আপনার সুপারিশগুলো দিয়ে দিবে। তারপর 2-3 মাস লাগবে সবার সঙ্গে জাতীয় ঐক্যমত ঠিক করার জন্য। ওটা করা হয়ে গেলে জুন মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। জুন মাসের মধ্যে কমপ্লিট হয়ে তারপরে আপনার আর কি কাজ? আর ওই ছোটোখাটো যে সংস্কারগুলো আছে ওগুলির সঙ্গে তো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নারী বিষয়ক সংস্কার কমিটি যেমন একটা করছে, এটা নিয়ে তো এখানে কোনো ঝামেলা নাই। তো এর সঙ্গে তো ইলেকশনের কোনো সম্পর্ক তো নাই, কিন্তু এগুলো ইলেকশন হয়ে যাবে। এবং আমি মনে করি জুনে যদি শেষ হয় তবে সেপ্টেম্বর অক্টোবর, আমি মনে করি অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। সম্ভব একদম পূর্ণ সংস্কার করেও সম্ভব অক্টোবরের মধ্যে নির্বাচন করা। সিইসি বলার মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার, সিইসি বলাতে আমরা একটা মোটামুটি কিন্তু একটা ইতিবাচক মানে আমি মনে করি যে একটা প্রত্যাশার মধ্যে একটা থাকলো আর কি এটা। এবং সেপ্টেম্বরের আগেই বলছে, সেটা জুনও হইতে পারে, জুলাইও হইতে পারে। আচ্ছা, এরপরের বিষয় যেটা হচ্ছে, আমি সমকালীন শিরোনাম দেখি, অন্যান্য সব কাগজে শিরোনামটা আছে, ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়া বয়ে বাকিদের 7 খুন যেটা হলো র্যাবের ব্রিফিং, তারা এতে পেয়েছেন। তো একজনকে তো মানে অ্যারেস্ট হয়েছে যে লোকটা। তো এই পর্যায়ে চলে গেছে যে আপনার তার ক্ষোভ আছে, এই জন্য মাস্টারকে খুন করলো এবং 7 জনকে মেরে ফেললো। এটা না আমি মনে করি কি ঘটনা ঘটতে পারে, কিন্তু কেবলমাত্র এটুকুর জন্য এটা হয়েছে, এটা আমি মানে আমার কাছে একটা অবিশ্বাস্য ঠেকি। আমি চট করে মন্তব্য করতে চাই না, কারণ এটা আসলে মানে যেহেতু বিচারাধীন বিষয় ওইভাবে বলবো না। কিন্তু আমার কাছে মনে হয় মানে একটা মানে আপনার ক্ষোভের মাত্রা এবং অপরাধের মাত্রা না মিলে না। আচ্ছা, ক্ষোভের মাত্রা অপরাধের মাত্রা মিলে না। তো এখানে আমার মনে হয় তবু যা হোক, তবু হয়তো আরো কিছু পাওয়া যাবে, কিন্তু একজনকেই মাত্র আপনি যে মানে করছে ওই একজনই সব করে ফেলাইলো, এটা আমার কাছে মিলে না ঠিক আর কি। তাই মনে করি এটা বোধহয় টু আর্লি টু কমেন্ট। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়ে ভাবা হচ্ছে, মানে প্রধানমন্ত্রী যাতে একাধিক পদে না থাকেন সেই ভাবা হচ্ছে। এটা ওই যে সুপারিশ, এটাও ভালো সুপারিশ। কারণ আমাদের প্রাইম মিনিস্টারগুলি কী হয়, আমি দেখলাম আমাদের আগে প্রাইম মিনিস্টার জ্বালানি মন্ত্রণালয় তার কাছে রাখছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাছে রাখে, মাঝখানে দেখলাম যে আগের অন্নপ্রশাসন তার কাছে, মানে অনেকগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার কাছে রাখে। তাহলে সে হিউম্যান বিইং তো না, সে তো আলটিমেটলি সব মন্ত্রণালয়ে থাকতে পারতো। আমি দেখেন আমি একটা ঘটনা বলি আপনাকে, মাঝখানে এই যে আপনার বিগত আপনার মানে ভারতের দিল্লিতে যখন গত বিধানসভা ইলেকশনে আম আদমি পার্টির সবগুলি আসনে যখন তারা জিতলো, জেতার পরে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তার আন্ডারে কোনো মন্ত্রণালয় রাখে নাই, কিন্তু একটাও রাখে নাই।
কারণ উনি সবগুলি দেখভাল করবেন। তো এটা দেখলে তো উদাহরণ, একটা প্রাইম মিনিস্টার তার আন্ডারে একটা মন্ত্রণালয় থাকতে হবে কেন? যখন থাকে তখন হয় কি, সেই মন্ত্রণালয়ের সচিব অথবা সেই মন্ত্রণালয়ের যদি কোনো প্রতিমন্ত্রী থাকে তারা পাওয়ারফুল হয়ে যায়। তো এটা আমি মনে করি একজনের রেগুলার মন্ত্রীর আন্ডারে সবগুলি মন্ত্রণালয় দেওয়া উচিত, বরঞ্চ প্রধানমন্ত্রীর হাতে কোনো মন্ত্রণালয় না থাকে সবচেয়ে উত্তম, উনি সবগুলি দেখভাল করবেন। সেটা হতে পারে। যাই হোক, তো অন্য প্রসঙ্গে যেটা দেখি যে আজকের পত্রিকার শিরোনামটা হচ্ছে অনিশ্চিত প্রবাসীদের ভোট। প্রবাসীরা ভোটারদের ভোটাধিকারের যে ব্যাপারটা নিয়ে অনেক দিন আন্দোলন চলছে, বিতর্কও চলছে। এটা ধারণা করা গিয়েছিল বোধহয় এবার এটা মানে কীভাবে আর কি ফয়সালা হয়ে যাবে, সেটা হচ্ছে না, এটা অনিশ্চিত বলছে। এটা অনিশ্চিত হওয়া উচিত না, আমি মনে করি এটা করা কঠিন কোনো কাজ না। এটা কেন কঠিন হবে? পোস্টাল ভোটের সিস্টেম তো আগেও ছিল, আর এখন অনলাইন চালু হয়ে গেছে। আপনি যদি বিদেশে বসে দেশের ব্যাংকিং সিস্টেম আপনি হ্যান্ডেল করতে পারেন, তো ভোটিং সিস্টেম হ্যান্ডেল করা যাবে না কেন? কেন যাবে না? তার ভোটার নাম্বার দিয়ে, তার ভোটার আইডি দিয়ে, তার কার্ড পাঞ্চ করে কেন করা যাবে না? আমি মনে করি এটা না পারাটা হলো গিয়া মানে অজ্ঞতার কারণে হবে না। যদি না হয় এটা, তাহলে বুঝতে হবে এই নির্বাচন কমিশনের মধ্যে যে আসলে কিছু বুড়া লোক নিচ্ছে সেটাই প্রমাণ হবে। বয়স্ক লোকরা কিন্তু টেকনোলজি নিয়ে কিন্তু ভীত থাকে, তারা টেকনোলজি ভালো বুঝে না এবং এটা নিয়ে তারা কিছু করতেও চায় না। আমার মনে হয় তারই বোধহয় নমুনা এটা আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি বলেন প্রবাসী ভোটার সংখ্যা তো একদম কম না, এমন যদি 1 লাখ 2 লাখ 3 লাখ তাও মানলাম, 1 কোটি ভোটার আছে। 1 কোটি মানুষের এই দেশে 12 কোটি ভোটার, তার মধ্যে আপনি 1 কোটি বাদ দিয়ে দিবেন? 1 কোটি ভোটার কোনো মূল্য নাই আপনার কাছে, এটা তো হতে পারে না। এবং প্রবাসীরা তো দেশ নিয়ে আমাদের চেয়ে বেশি ভাবে, তারা তো ওয়ার্কিং টাইম পেপারে যখন ঘরে আসে এসে নিয়ে কিন্তু দেশ নিয়ে ভাবে তারা। কারণ আমি জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি, আমি দেখি তো আমার প্রচুর রিয়াকশন কিন্তু প্রবাস থেকে আসে এবং তাদের চিন্তা ভাবনা, অনেকে আমাকে ফোন টোন করে, অনেক তাদের চিন্তা ভাবনা অনেক গভীর কিন্তু, এবং তাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো স্বার্থ নাই। বাট আমাদের দেশের লোকদের মধ্যে স্বার্থ আছে, কিন্তু তারা কোনো তারা নিঃস্বার্থভাবে চিন্তা করে দেশ নিয়ে। তো তাদেরকে আপনি কোনো ভোটার, তাদের আপনি কোনো দাম দিবেন না? সারা দুনিয়ায় তো আছে, সারা দুনিয়াতেই আছে প্রবাসী ভোটারদের। তো ওদের কাছে শিক্ষা নেন, এটা করতে তো 2 বছর 3 বছর সময় লাগার কোনো কারণ নাই। এর জন্য যদি ভোটে 1 মাস পিছায় তাও পিছায়, কিন্তু এটা নেওয়া উচিত আমি মনে করি। সেই আরেকটা খবর হচ্ছে যে ডলারের দাম 3 টাকা বাড়লো। তো এটার পরে তো আপনার বাংলাদেশি কারেন্সি তো আরো নিচের দিকে চলে গেল। এটা একটা ব্যাপার বটে, কিন্তু এটা একটা ভিন্ন ব্যাখ্যাও আমি পেয়েছি। সেই ব্যাখ্যাটা তারা আশা করতেছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আবার একটু কমবে। এটা হলো যে আপনার ডিসেম্বরে আসলে পরে বিদেশি সমস্ত যারা নাকি আপনার মানে জিনিসপত্র আমদানি করছে, যারা কাঁচামাল র মেটেরিয়ালস আমদানি করেছে, এগুলোর এই সময় নাকি বোধহয় টাকাটা বোধহয় পরিশোধের একটা টাইম থাকে, ডিসেম্বরের দিকে এটা করতে হয়। যে কারণে এই সময় ডলার কিছু বেশি যাচ্ছে, ব্যয় হচ্ছে হয়তো, আমার ধারণা সে কারণে ডলারের চাহিদাটা বেড়ে গেছে। আবার এখানে ব্যাংকিং সিস্টেমের মধ্যে কিছু ঝামেলা আছে। বিভিন্ন ব্যাংকার, আমাদের ব্যাংকাররা কিন্তু নানা ধরনের, মানে আমি বলবো এটা হচ্ছে ঠিক না, তাদের মধ্যে এক ধরনের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ব্যাংকগুলো মনে করেন আপনার ওই জানার যা আছে, যারা আছে তাদের কাছ থেকে মানে কেনার ক্ষেত্রে, রেমিটেন্স কেনার ক্ষেত্রে এরা কিন্তু নিজেদের মতো করে দাম বাড়াচ্ছে। মানে এখন ডলার ব্যাংকে প্রচুর আছে, এটাও তাদের একটা বিশেষ যোগ্যতা। তো যে কারণে ওখানেও কিন্তু একটা নিয়ন্ত্রণহীন অবস্থা কাজ করতেছে, যে কারণে হয়তো এটা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এটা, এই ধারণাটা, আমার ধারণা যেটা, যে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এটা একটা আবার সিস্টেমে চলে আসবে, হয়তো দাম আবার কমবে, আমার ধারণা। এবার একটা সুখবর দিই। বিদেশে যারা যে সমস্ত বাংলাদেশি শিক্ষক অথবা গবেষক, তাদেরকে ফেরাতে চায় সরকার, যেমনটা করেছিলেন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে। এটা সুখবর। আবার এই সুখবরটাকে আমি মানে একদম মানে আপনার এর সঙ্গে আমি একটু সন্দেহ রেখে দিচ্ছি, এই কারণে যে সরকার তো ফেরাতে চায়, এরা কি ফিরতে চাইবে? সেই পরিবেশ আছে কিনা, সেই পরিবেশটা আছে কিনা? আপনার বিদেশে আমাদের অনেক শিক্ষিত লোক আছে, তাদেরকে ফেরানো সম্ভব, তারাও কিন্তু ফিরতে চায়, তারা কিন্তু মনে হয়, কিন্তু তারা কি চায়? তারা একটা পরিবেশ চায়, যে আপনি আমাকে একটা পরিবেশ দিবেন, আপনি আমাকে একটা নিরাপত্তা দিবেন, আপনি আমাকে একটা সম্মান দেবেন, আমি যে কাজটা পারি সেই কাজটা করার সুযোগ দিবেন, তারা এটা চাবে। দেখেন আমাদের বহু লোক
বহু বিদেশি আমি জানি তারা দেশে এসে বিনিয়োগ করতে চায়, বড় বিনিয়োগ করতে চায়, ছোট বিনিয়োগ করতে চায়, তারা কিন্তু চায়। আপনারা কি পরিবেশটা দিতে পেরেছেন? একটা শিল্প কারখানা আপনি করতে যান, দেখবেন কত রকম ঝামেলা আছে, স্থানীয় চাঁদাবাজ থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা ঘাটে ঘাটে তাকে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমাদের এখানে শিল্প হলে তো আমাদের শ্রমিক লোকজন করতো, কাজ পেত। তো এইগুলো সরকার যদি খেয়াল করে, কিন্তু খুবই আমি মনে করি খুব টেকনিক্যাল ব্যাপার। যেমন ধরেন আপনার প্রবাসী যারা আছে তাদের যে সম্মান, আপনি ওখানে টেলিফোন লাগাইছেন, খুব ভালো করছেন। আপনি ওখানে এয়ারপোর্টে তাদেরকে গুরুত্ব দিচ্ছেন, খুব ভালো করছেন। এর চেয়ে ভালো কাজ হয় না, কখনো হয় নাই। পাশাপাশি আপনি কি সেভাবে এই শ্রমিক বান্ধব অ্যাম্বাসেডার নিয়োগ করেছেন? মোদি ভাই, আপনি বিদেশে প্রচুর যান, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন যে আমাদের যারা অ্যাম্বাসেডার হয় তাদের কি অবস্থা, তারা কিভাবে শ্রমিকদেরকে হ্যান্ডেল করে। মানে রাজা এক একজন, আর শ্রমিকদেরকে ভিখারির মতো আচরণ করে। কিন্তু এইটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত সরকার এটার মধ্যে হস্তক্ষেপ না করবে। কারোর বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে ব্যাক করাইতে হবে। একটা দুটা করতে এবং সব ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা কি করা হয়? করা হয় না। যখন নাকি এই সমস্ত ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয় তখন আরও হয় না। তো এইগুলোই কি যদি আপনি ঠিক মতো করতে পারেন, এই যে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। প্রবাসী শ্রমিক, আমার প্রবাসে থাকে আমাদের মেধাবী লোকগুলো যারা বাইরে বড় বড় চাকরি করেন, যারা বাইরে প্রচুর অর্থ উপার্জন করেছে, দেশে বিনিয়োগ করতে চান, এইগুলিকে যদি ঠিকভাবে হ্যান্ডেল করা যায়, ঠিকভাবে তাদের পরিবেশ করে দেওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের অর্থনীতিতে কিন্তু বড় একটা গতি আসবে। কিন্তু অর্থনীতি না, আমাদের সামাজিক জীবনযাপনেও, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও একটা বড় পরিবর্তন কিন্তু আসবে। কিন্তু সেটা করতে হবে আপনাকে। কারণ বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষার ক্ষেত্রে, মানে টিচার নিয়োগের ক্ষেত্রে যদি আপনার দল গুরুত্ব পায়, দলীয় আনুগত্য গুরুত্ব পায়, তাহলে তো এটা হবে না। এবং সেটা এখন মনে করেন এই সরকার করবে, পরবর্তীতে যে দলীয় সরকার আসবে সে কি করবে, তার গ্যারান্টি কে দেবে? সেই মাসুদ, হাতে সময় নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।